ধরুন একদিন সকালে ঘুম থেকে উঠে আপনি শুনলেন যে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। আপাত দৃষ্টিতে দূরদেশের এই একটা ঘটনা কিভাবে পুরো বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে, আর বিশেষ করে এর আজ আমাদের দেশ বাংলাদেশের উপর কতটা মারাত্মকভাবে পড়তে পারে, আজকের এই বিশ্লেষণে আমরা সেটাই বুঝতে চেষ্টা করব। তো এই জটিল বিষয়টা সহজে বোঝার জন্য আমরা পুরো আলোচনাকে এই 6টা পর্বে ভাগ করে নিয়েছি। চলুন এক এক করে এগোনো যাক। তো প্রথমেই যে প্রশ্নটা আসে সেটা হলো, এই হরমুজ প্রণালী আখির এতটা গুরুত্বপূর্ণ কেন? কেন ছোট্ট একটা জলপথকে নিয়ে এত তোলপাড়? শুনতে খুব সাধারণ একটা প্রশ্ন মনে হতে পারে, তাই না? কিন্তু এর উত্তরটাও মোটেও সহজ নয়। কারণ এই প্রণালী বন্ধ হয়ে যাবার প্রভাব আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন আমাদের সবার জীবনেই পড়বে। ব্যাপারটার গুরুত্ব বোঝাতে শুধু একটা সংখ্যাই যথেষ্ট। ভাবুন একবার, সারা পৃথিবীর মোট তেলের প্রায় 1/4 বেশি, মানে 27% কিন্তু এই সরু পথটা দিয়েই চলাচল করে। আর গল্পটা শুধু তেলেই সীমাবদ্ধ নেই। বিশ্বের মোট লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজির 1/5 অর্থাৎ 20%ও কিন্তু এই একই পথ ব্যবহার করে। আর অর্থনৈতিক দিক থেকে যদি ভাবি তাহলে তো অঙ্কটা রীতিমতো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। 2018 সালেই এই পথে প্রতিদিন প্রায় $1.5 বিলিয়ন জ্বালানি যেত, আর এখন চাহিদা আর দাম বাড়ার সাথে সাথে 2026 সাল নাগাদ প্রতিদিন $3 বিলিয়ন বেশি মূল্যের জ্বালানি এই পথ দিয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে। চিন্তা করা যায়? আচ্ছা, ব্যাপারটা আরও জটিল হয়ে যায় যখন আমরা এর ভূগোলটা দেখি। কাতার, কুয়েত বা সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর জন্য সাগরপথে তাদের তেল গ্যাস বাইরে পাঠানোর এটাই কিন্তু একমাত্র রাস্তা। মানে এই পথ বন্ধ হওয়াটা তাদের অর্থনীতির লাইফলাইনটা কেটে দেওয়ার মতোই, যার কোনো সহজ বিকল্প নেই। কিন্তু প্রশ্ন হলো, এত বড় একটা সংকট শুরু হলো কিভাবে? চলুন সেই কাল্পনিক প্রেক্ষাপটটা একটু দেখি, যা এই নজিরবিহীন পরিস্থিতির জন্ম দিয়েছে। মানে ব্যাপারটা কিন্তু হুট করে একদিনে ঘটেনি। সূত্রগুলো বলছে প্রায় 2 বছর ধরেই ইরান, ইসরায়েল আর আমেরিকার মধ্যে উত্তেজনা বাড়ছিল। ছোটখাটো সংঘাত থেকে শুরু হয়ে সেটা শেষ পর্যন্ত একটা পুরোদস্তুর সামরিক অভিযানের রূপ নেয়। আর এই হামলার উদ্দেশ্য যে কতটা সুদূর প্রসারী ছিল সেটা কিন্তু গোপন রাখা হয়নি। লক্ষ্যটা শুধু সামরিক স্থাপনায় আঘাত হানা ছিল না, বরং ইরানের শাসন ক্ষমতায় পরিবর্তন আনাই ছিল মূল উদ্দেশ্য। এর ফল ছিল ভয়াবহ, শুধু রাজনৈতিকভাবে নয়, মানবিক দিক থেকেও। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে রাজনৈতিক সংকট তৈরি হয়, আর অন্যদিকে ব্যাপক বোমা হামলায় সাধারণ মানুষ, এমনকি স্কুলের বাচ্চারাও মারা যায়, যা পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তোলে। তো নিজেদের সার্বভৌমত্বের ওপর এমন একটা আঘাতের পর ইরান যে চুপ করে বসে থাকবে না, তা তো বোঝাই যাচ্ছিল। কিন্তু তারা ঠিক কি করল, চলুন দেখি। তাদের প্রতিশোধের কৌশলটা ছিল বলতে পারেন 2 ধারী। একদিকে তারা মধ্যপ্রাচ্যে আমেরিকার যত সামরিক ঘাঁটি আর মিত্র দেশ আছে সেগুলোর ওপর ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে, আর অন্যদিকে তারা সেই চরম পদক্ষেপটা নেয়, হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেয়। আর এর পরেই শুরু হলো আসল খেলা, মানে বিশ্ব অর্থনীতির ওপর এর প্রভাব পড়া। চলুন দেখি সেই ধাক্কাটা কতটা জোরালো ছিল। প্রথম ধাক্কাটা লাগলো ঠিক সেই জায়গায় যেখানে লাগলে সবচেয়ে বেশি ব্যথা হয়, মানে তেলের বাজারে। মাত্র 24 ঘন্টার মধ্যে দাম বেড়ে গেল 12%। আর পূর্বাভাস বলছে যদি এই প্রণালী 1 সপ্তাহ বন্ধ থাকে, তেলের দাম বেড়ে 200 থেকে 300% পর্যন্ত হতে পারে, মানে দাম প্রায় 3 গুণ। এখন ভাবছেন তেলের দাম বাড়লে আর কি হবে? আসলে এর প্রভাবটা ডোমিনোর মতো, একটা বাড়লে বাকি সব কিছু পড়তে শুরু করে। তেলের দাম বাড়া মানে সব কিছুর উৎপাদন খরচ বেড়ে যাওয়া, যার ফলে পুরো বিশ্ব একটা গভীর অর্থনৈতিক মন্দার দিকে এগিয়ে যেতে পারে। মন্দা মানে সহজ কথায় ব্যবসা বাণিজ্য কমে যাওয়া আর মানুষের চাকরি হারানো। আর বিশেষজ্ঞরা যে পরিসংখ্যানটা দিচ্ছেন সেটা শুনলে রীতিমতো ভয় লাগে। তাদের মতে এই জলপথ যদি মাত্র 1 মাস বন্ধ থাকে, তাহলে 75% সম্ভাবনা আছে যে পুরো বিশ্ব এক ভয়াবহ মন্দার কবলে পড়বে। এতক্ষণ তো আমরা বিশ্বের কথা বললাম, কিন্তু এই বৈশ্বিক ঝড়ের ধাক্কাটা ঠিক কিভাবে আমাদের দেশ বাংলাদেশের উপর এসে পড়বে, চলুন এবার সেদিকে নজর দেওয়া যাক। বাংলাদেশের জন্য বিপদটা আসলে 2 দিক থেকে আসবে। প্রথমত, জ্বালানি সংকট। আমাদের দেশে মাত্র 30 থেকে 40 দিনের তেল রিজার্ভ থাকে। এই সরবরাহ বন্ধ হলে দেশ জুড়ে ভয়াবহ লোডশেডিং, পরিবহন সংকট আর সবকিছুর দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে।
আর দ্বিতীয় এবং আরও বড় ধাক্কাটা হলো রেমিটেন্স। মধ্যপ্রাচ্যের ওই দেশগুলোতে আমাদের 1 কোটিরও বেশি মানুষ কাজ করেন, যাদের পাঠানো $22 বিলিয়ন আমাদের অর্থনীতির একটা বড় শক্তি। যুদ্ধ আর অস্থিতিশীলতার কারণে সেই রেমিটেন্সের প্রবাহ বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হবে। তাহলে এখন প্রশ্ন হলো, এরপর কি হতে পারে? এই সংকটের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? চলুন শেষ পর্বে সেই বিষয়গুলোই দেখি। আসলে পরিস্থিতি কোন দিকে যাবে তা অনেকটাই নির্ভর করছে একটা বড় যদির ওপর। ইরানে পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন? যদি এমন কেউ ক্ষমতায় আসেন যিনি আমেরিকার সাথে সমঝোতা করতে রাজি, তাহলে হয়তো প্রণালী তাড়াতাড়ি খুলে যাবে। কিন্তু যদি কোনো কট্টরপন্থী নেতা আসেন যিনি প্রতিশোধ নিতে চাইবেন, তাহলে এই সংকট এবং অবরোধ আরও দীর্ঘায়িত হতে পারে। এই রকম একটা উত্তাল পরিস্থিতিতে একটা ব্যাপারে খুব সাবধান থাকতে হবে, আর সেটা হলো খবর। কারণ তখন চারিদিকে ভুল তথ্য আর প্রপাগ্যান্ডা ছেয়ে যাবে। ইরান সমর্থক মিডিয়া হয়তো নিজেদের জয় দেখাবে, আবার পশ্চিমা মিডিয়া ঠিক তার উল্টোটা। তাই যে কোনো খবর বিশ্বাস করার আগে বিভিন্ন উৎস থেকে তা যাচাই করে নেওয়াটা খুব জরুরি। সবশেষে এই পুরো পরিস্থিতিটা আমাদের একটা গভীর প্রশ্নের মুখোমুখি করে। এই যে আমরা একটা বিশ্বায়নের যুগে বাস করি, যেখানে একটা মাত্র সরু জলপথের উপর বিশ্বের অর্থনীতি এতটা নির্ভরশীল, সেখানে আমাদের এই বৈশ্বিক ব্যবস্থাটা আসলে কতটা ঠুনকো? উত্তরটা হয়তো আমাদের সবাইকে নতুন করে ভাবতে বাধ্য করবে।